আমরা আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজ, ওকে। সো উই উইল স্টার্ট আওয়ার অল ইনক্লুসিভ ক্লাস। আই মিন, আমাদের দিনকে দিন যাবে, রিটেনের আমরা একটু একটু করে আগাবো, এবং আমরা দেখব পত্রিকাতে কিভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হয়। এটাই হচ্ছে ক্লাস। মানে আপনি একদম, মানে ডিরেক্ট জিনিসটাকে অবজার্ভ করবেন, যা জানছি তার একদম রিয়েলিস্টিক সিচুয়েশনে তার অ্যাপ্লিকেশনটা কি হয়। ঠিক আছে, আমরা অপিনিয়ন পেজে যাই। অপিনিয়ন পেজে গেলে আজকের দিনে সেরা নিউজ হচ্ছে, কি বলে, মিস্টার পাগলা ট্রাম্প হ্যাজ টেকেন ওথ অ্যাজ দ্য 47th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। ঠিক আছে, ওকে। এখানে অলরেডি একটা চলে আসছে যে ট্রাম্পস আমেরিকা ফার্স্ট ডক্ট্রিন অ্যান্ড ইস রিপল ইফেক্ট। একটা প্রশ্ন আছে যে এখানে রিপল ইফেক্ট কেন বলা হচ্ছে, হ্যাঁ, এবং পড়ার সময় দেখবেন রেকর্ডিং কে অন দেখাচ্ছে আপনাদেরকে। জি। ওকে, হ্যাঁ। সো বি পার্টিসিপেটিভ। তো আপনি তো এখানে বলতে পারতেন স্পিল ওভার ইম্প্যাক্ট। সো রাদার দেন সেইং স্পিল, বলেন। স্যার রিপল শব্দের অর্থ দেখাইছে যে নড়াচড়া বা মুভিং টাইপের কিছু। তাই না? আচ্ছা, হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, কিন্তু এখানে কি মিনিং দিচ্ছে? আচ্ছা, এটা তো একটা জটিল প্রশ্ন, ঠিক না? এটা একটা ঝামেলাপূর্ণ বিষয় হয়ে গেল। তো যারা জানেন রিপল ইফেক্ট জিনিসটা কি, আর হচ্ছে স্পিল ওভার ইফেক্টটা কি, বিশেষ করে দোজ আর ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, তারা তো রিপল ইফেক্ট এবং স্পিল ওভার ইম্প্যাক্ট বুঝতে পারার কথা। বলেন তো কি পার্থক্যটা, কি বলেন, কেউ দেখি পারেন কিনা। জানি না, একটু বলে দেন প্লিজ। লাগছে গো, চোখটা লাগছে, চোখটা লাগছে গো, বলা চোখে ব্যথা পাইছে। দেখো তো শুনছে কিনা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি তাইলে। মনে রাখবেন, স্পিল ওভার ইম্প্যাক্টটা কি। মনে করেন ইউ হ্যাভ এ গ্লাস and you are pouring water in it. পানিটা যখন পূর্ণ হয়ে যাবে, যদি এরপরে কোনো পানি আপনি এখানে মানে উপর থেকে ফেলেন, তাহলে সেই পানিটা উপচে গিয়ে ছলকে কি করবে, সাইডে গিয়ে পড়বে। ওটাকে বলা হয় স্পিল ওভার ইম্প্যাক্ট। আর রিপল ইফেক্টটা কি, আপনি যদি কখনো, ইফ ইউ এভার ইউজ ফটোশপ সফটওয়্যার, আপনি জানবেন রিপল ইফেক্টটা হচ্ছে, ধরেন আপনি আপনার পুকুরের মধ্যে একটা ঢিল মারলেন। এখন এই ঢিলটা কিন্তু কি হবে, ঢিলটা কিন্তু যেখানে মারবে সেখান থেকে যে ঢেউটা সৃষ্টি হবে, সেই ঢেউটা কিন্তু ছোট হবে, কিন্তু পাড়ে আস্তে আস্তে ইট উইল বি এ ভেরি বিগার ওয়েভ। তো এইটাকে বলা হয় রিপল ইফেক্ট, আনইনটেন্ডেড বিগার কনসিকোয়েন্সেস। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিপল ইফেক্ট অ্যান্ড স্পিল ওভার ইম্প্যাক্ট। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। তো আজকে থেকে এটা আমাদেরকে কোনো ভুল হবে? না। দাদা। সো এই জিনিসগুলা পড়ে ফেলবেন, ঠিক আছে। যখনই কোনো নতুন টার্ম আসবে, হ্যাঁ, আপনি তখনই কি করবেন, এই এই জিনিসগুলো শিখে ফেলবেন। একজন বলছেন যে বাটারফ্লাই ইফেক্ট কি বলা যাবে কিনা। বাটারফ্লাই ইফেক্ট অনেকটা রিপল ইফেক্টের মতোই, ঠিক আছে। এখন ধরেন এই যে ট্রাম্প সাহেব জয়েন করছে, এখন ট্রুথ টু বি সেইড, ইন দ্য নেম অফ গড, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আই ডিড নট টেক এনি প্রিপারেশন ফর টুডেস ক্লাস। আজকের ক্লাসের জন্য আমি কোনো প্রিপারেশন লই নাই, সত্যি কথা বলতেছি একদম। এই যে উঠলেই বাইরে খাবে এখানে এখানে, ওইগুলো নিয়ে যাবে। এখন যদি প্রশ্ন আসে, হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে এই যে ট্রাম্প সাহেব আজকে এগুলো, তো ট্রাম্প সাহেব এসে কি বলছে, উনি অনেকগুলা এক্সিকিউটিভ এখানে গোদা খাবে, রেডি থাকো, ঠিক আছে, একটু পরে কান্নাকাটি শুরু হবে গোদা খাওয়ার পরে। তো ট্রাম্প সাহেব কি করছেন, এক্সিকিউটিভ অর্ডার পাস করছেন, অনেক এক্সিকিউটিভ অর্ডার। এই যে অনেক এক্সিকিউটিভ অর্ডার, ইংলিশে কি বলবেন, বলেন। হ্যালো, এক্সিকিউটিভ অর্ডার। কি বলবেন, বুঝি নাই। হিউমেরাস এক্সিকিউটিভ অর্ডার। না, হ্যাঁ, নিউমেরাস পড়বো, কিন্তু নিউমেরাস ওয়ার্ডটা আমরা সবাই জানি। আপনি যদি পত্রিকা পড়েন আপনি জানবেন, উনি বলবে সুইপিং এক্সিকিউটিভ অর্ডার। সুইপিং মানে একদম ধুইয়া ফেলাইতেছে, মনে করেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, ঠিক আছে, খেয়াল হইতেছে একদম। আর একটা আছে কি র্যাফট অফ এক্সিকিউটিভ অর্ডার। অনেক র্যাফট মানে একটা নৌকা, এক নৌকা এক্সিকিউটিভ অর্ডার, ঠিক আছে। র্যাফট অফ এক্সিকিউটিভ অর্ডার, সুইপিং এক্সিকিউটিভ অর্ডার।
তারপর কি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সাহেব আসার পরেই কি করছেন তিনি, তিনি হইতেছেন আপনার ওই যেবার ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন, তখন ক্যাপিটল হিলে একটা ঘটনা ঘটছিল, এবং সেখানে মনে হয় 150-এর উপরে লোকজনকে সোফার 4 বছর দে ওয়ার ইমপ্রিজন্ড, কারাবরণ করে রাখা ছিল। উনি এসে ওনাদের মুক্তি দিয়ে দিয়েছেন, আপনার প্যাডন করে দিয়েছেন, সাধারণ ক্ষমা করেছেন। ঠিক আছে, আবার কি করছেন, একইভাবে এই আপনার বাইডেন সাহেবও যাওয়ার সময় উনার দলের কিছু লোকরে ইনডেমনিটি দিয়ে গেছে, রাষ্ট্রপতি ইনডেমনিটি ঘোষণা করতে পারে, ইনডেমনিটি দিয়ে গেছেন, সাধারণ ক্ষমা। ঠিক আছে, এবং ডোনাল্ড ট্রাম্প কি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছিল অভিশংসনের শিকার হইতেছিল। অভিশংসন, ইমপিচমেন্ট, ইউ নিড টু নো দ্য স্পেসিফিক ওয়ার্ড when you are talking about Donald Trump, this word will come frequently, এটা মিস করা যাবে না। ঠিক আছে, তো এই যে বললাম রিপল ইফেক্ট, বাটারফ্লাই ইফেক্ট, স্পিল ওভার ইম্প্যাক্ট, হ্যাঁ, ইমপিচমেন্ট, তারপরে কি ইনডেমনিটি, তারপরে কি বললাম, এই যে ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলো আপনাকে পারতে হবে। র্যাফট অফ আপনার কি বলে এক্সিকিউটিভ অর্ডার, তারপর হচ্ছে এই যে নতুন এক্সিকিউটিভ অর্ডার চালু করতেছে, রুলিং আউট এ র্যাফট অফ নিউ এক্সিকিউটিভ অর্ডার, রুল আউট করা, কোনো কিছুকে ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, তো নোট করতেছেন তো ওয়ার্ডগুলো নাকি, না বসে রয়েছেন সবাই বলেন? নোট করতেছি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ আপু, নোট করবেন। ঠিক আছে, এগুলো সব নোট করে ফেলবেন, এগুলোই হচ্ছে ভাই আপনার কাজে লাগবে। ঠিক আছে, ওকে। আমি একটা সেন্টেন্স দিছি পেপার থেকে, ওইটা বুঝিনি, বাটের পরে ওই যে কিভাবে রিডাকশন করলো। এটা কি বলছে, এখানে আসলে বাটের পরে এই রিডাকশন বোঝার কোনো দরকারই নেই। দ্য কান্ট্রিজ বিজনেস লিডার্স আর ডিমান্ডিং দ্য ফ্রেমিং অফ এ প্রেডিক্টেবল ট্যাক্স স্ট্রাকচার সিন্স লং। মানে কি, মানে হচ্ছে কান্ট্রির যে ব্যবসায়িক নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গরা আছেন, তারা দাবি জানিয়ে আসতেছেন দীর্ঘদিন ধরেই। ঠিক আছে, একটা প্রিডিক্টেবল ট্যাক্স স্ট্রাকচার বা ট্যাক্স অবকাঠামোর ফ্রেমিং এর জন্য, বাট টু নো অ্যাভেল। টু নো অ্যাভেল মানে কিন্তু এটা আসলে তাদের ঘটেই নাই, মানে সফলতা লাভ করে নাই। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে, রিডাকশন কিছু নাই। ওকে, আচ্ছা দাদা। ওকে গেল। বলছে ট্রাম্পস আমেরিকা ফার্স্ট ডক্ট্রিন অ্যান্ড ইটস রিপল ইফেক্ট অন বাংলাদেশ। কেন আমরা টেনশন করতেছি, কারণ ট্রাম্প বলতেছে যে উই উইল ইম্পোজ ট্যারিফ, we will impose tariff, or we will apply higher percentage of tariff on import from different other countries. কারণ কি, the Trump's primary goal this time is to what? To make America a manufacturing hub. যে কাজটা কে করে আসছে, the same thing was successfully done by চায়না। চায়না যখন ম্যানুফ্যাকচারিং হাব হয়ে গেল, তখন তার ইম্পোর্ট করার প্রয়োজনীয়তা কমে গেল। এখন ট্রাম্প কি করছে, বেশি পরিমাণে ট্যারিফ ইম্পোজ করে ইম্পোর্টকে আরো বেশি কস্টলি করে দিচ্ছে, সো দ্যাট ইম্পোর্টার্স খুব একটা মোটিভেশন না পায় ইম্পোর্ট করার জন্য। ইম্পোর্ট না করে কি হবে, দেশে যেন প্রোডাকশন বাড়ানো যায়। দ্যাট ইজ দ্য আমেরিকা ফার্স্ট পলিসি। আর যদি ইম্পোর্ট করতেই হয়, তাহলে ভাইস ভার্সা হতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো এখন প্রবলেমটা কোথায়, আমাদের মানে মোস্ট অফ দ্য প্রোডাক্ট গার্মেন্টস আইটেম, যেটা হচ্ছে আমাদের এক্সপোর্টের একটা লায়ন্স শেয়ার কনস্টিটিউট করে থাকে, এটার বড় ডেস্টিনেশন হচ্ছে আপনার আমেরিকান মার্কেট, ইউকে মার্কেট, মানে ইইউ মার্কেট, জার্মান মার্কেট, এগুলা। তো আমেরিকা যদি ইম্পোজ করতে গিয়ে মনে করেন বাংলাদেশ এখানে কট খাই যায়, তাহলে তো বিশাল বড় প্রবলেম ভাই। এই জন্য বলতেছে যে রিপল ইফেক্টটা কি হইতে পারে বাংলাদেশের উপরে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। লেটস সি। বলতেছে the potential return of Donald Trump to White House for a second term has reignited discussion about the global implications of his policies, particularly on trade, defense, immigration, and geopolitics. মানে কি, মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই যে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ঘটতেছে, ঠিক আছে, এই দ্বিতীয়বারের জন্য এই প্রত্যাবর্তন কি করেছে, আবার রিইগনাইটেড মানে পুনরায় জ্বালায় দিচ্ছে সেই আলোচনাটাকে, বা উস্কে দিচ্ছে। কি কি সম্পর্কে, তা এটার বৈশ্বিক প্রভাব সম্পর্কে। কিসের বৈশ্বিক প্রভাব, তার নীতি, বিশেষভাবে বাণিজ্য নিয়ে, প্রতিরক্ষা নিয়ে, অভিবাসন নিয়ে এবং ভূ রাজনীতি নিয়ে, এই সমস্ত বিষয়ে তার নীতির আসলে প্রভাবটা কি হতে পারে। এরপরের ক্লজটাই দেখেন,
বলছে ফর বাংলাদেশ কমা দিয়ে বলছে এই স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড সাউথ এশিয়ান নেশন। তারপর বলছে কি দেশ শিফটস ডিমান্ড কেয়ারফুল অ্যানালাইসিস অ্যান্ড এ প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ টু ম্যানেজিং ইটস বাইলেটারাল রিলেশনশিপ উইথ দ্য ইউএস। মেইন ক্লজটা কি? মেইন ক্লজটা হচ্ছে বাংলাদেশের জন্য, ফর বাংলাদেশ দেশ শিফটস ডিমান্ড কেয়ারফুল অ্যানালাইসিস অ্যান্ড ব্লা 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 ব্লা। মানে কি বাংলাদেশের জন্য এই পরিবর্তনটা কি দরকার, কি প্রয়োজনীয় করে তুলতেছে? সতর্ক বিশ্লেষণ এবং প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের প্রয়োজন করে তুলতেছে। কিসের জন্য? দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে সেটার জন্য। বায়োল্যাটারাল রিলেশন মানে কি? দ্বিপাক্ষিক সম্পর্ক। কার সাথে? উইথ দ্য ইউএস। এখন এই যে ফর বাংলাদেশ প্রিপোজিশনটার ফ্রেজ বা ফরের যে অবজেক্ট বাংলাদেশ, এটার জন্য কি আছে? একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ ইজ এ স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড সাউথ এশিয়ান নেশন, যা কিনা কৌশলগতভাবে দক্ষিণ এশিয়ার একটি কি দেশ। তাহলে কি হলো? এই হুইচ কাটলো, ইজ কাটলো, কি হলো? এ স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড সাউথ এশিয়ান নেশন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা, জি দাদা। অপোজিটিভ হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন এখানে কি হয়েছে। এই যে হোয়াইল থেকে শুরু করে আপনার এই বাক্যটা দেখেন, এখানে কিন্তু প্রথমে একটা অ্যাডভার্ব ক্লজ আছে। কোথায়? এই যে নীল অংশটাতে একটা অ্যাডভার্ব ক্লজ আছে। নীল অংশটা অ্যাডভার্ব ক্লজ, তার পরের অংশটা হচ্ছে মেইন ক্লজ। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে হোয়াইল দিয়ে শুরু করলে অ্যাডভার্ব ক্লজ শুরু হয়েছে, বুঝতে পারছেন? জি দাদা। বুঝতে পারছেন, গুড। এখন দেখেন এখানে কি বলতেছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বলতেছে হিজ পটেনশিয়াল comeback could exacerbate existing challenges and create new opportunities for Dhaka. তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি করতে পারে? আপনার বর্তমান যে প্রতিবন্ধকতা সমূহ আছে সেগুলোকে আরো বেশি খারাপ দিকে নিতে পারে। এক্সাজারবেট মানে হলো অবস্থার অবনতি, কিরে পড়লা করে গেলে একে, অবস্থার অবনতি ঘটাতে পারে বর্তমান যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোর। এবং কি করতে পারে? ক্রিয়েট নিউ অপরচুনিটিস ফর ঢাকা, এবং ঢাকার জন্য নতুন কিছু সুযোগও তৈরি করতে পারে। কোন একটা ক্লাসে কাউকে বলেছিলাম যে এখানে ঢাকা দিয়ে পুরো কিসে, ঢাকা দিয়ে বাংলাদেশকে পুরো বোঝায়। বাংলাদেশকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 2021 সালের অফিসার ব্যাচের প্রিলি কোশ্চেন আসছিল যে রাজধানী দিয়ে দেশের কে বোঝালে কি বোঝানো হয়। এটা লিটারেরি টার্ম আছে এম দিয়ে, মিটো না কি যেন নামটা যেন, ঠিক আছে, এম দিয়ে টার্মটা। ওকে, এবং মজার বিষয় হচ্ছে আমি ওই টার্মটা জানতাম না যেটা এখানে বলা হয়। তা আমি কিভাবে অ্যান্সার করছি? যে 4টা অপশন আছে তার মধ্যে 3টা অপশন যেগুলো আমি জানি, দেখলাম কোনোটাই মিলতেছে না, তো পরে বুঝলাম এটাই তাহলে হবে। ঠিক আছে, তো কি বলতেছে? তো বলতেছে যে এটা সমস্যা সৃষ্টি করতে পারে, আবার সুযোগও সৃষ্টি করতে পারে। হোয়াইল মানে কি? এখানে হোয়াইল মানে বোঝাচ্ছে যদিও বা যেহেতু, এরকম বোঝাচ্ছে। পড়লে বুঝতে পারবো যে ট্রাম্পস ফার্স্ট প্রেসিডেন্সি, তার প্রথম যে প্রেসিডেন্সি সময়কালটা ছিল 17 থেকে 21, ওই সময় কি করেছিল? ইন্ট্রোডিউসড এ ট্রানজাকশনাল অ্যাপ্রোচ টু ডিপ্লোমেসি আন্ডার দ্য আমেরিকা ফার্স্ট ডক্ট্রিন। মানে কি? মানে যে যেহেতু কি হয়েছিল, ট্রাম্পের প্রথম সময়কালে সে আপনার লেনদেন ভিত্তিক একটা কূটনৈতিকতার ব্যাপারটা চালু করছিল। কিসের মাধ্যমে? যে আমেরিকা ফার্স্ট এই নীতির আন্ডারে। মানে কি লেনদেনটা কিরকম? তুমি আমার যেমন দিবা তুমি তেমনটা পাইবা, কোনো নাই, কারণ আমার আমেরিকা ফার্স্ট, আমার যেমন দিবে তুমি তেমন পাবে। ঠিক আছে, তো এই জিনিসটা যেহেতু করছিল, তাই তার পটেনশিয়াল কামব্যাকটা বোঝাচ্ছে যে বিদ্যমান সমস্যাগুলোকে আরো বেশি বাড়াইতে পারে ওর হাতে। কি কমলা পাইতেছি হাত থেকে? কি রে ভাই? তো বলতেছে কি যে যেহেতু প্রথম টার্মে এটা হয়েছিল, সেহেতু পরবর্তী টার্মে এই জিনিসগুলো হইতে পারে, প্রবলেম বাড়তেও পারে, আবার কিছু নতুন নতুন অপরচুনিটিসও ক্রিয়েট হইতে পারে। অপরচুনিটিস গুলো কিভাবে ক্রিয়েট হতে পারে? ধরেন ট্রাম্প হয়তো বলতেছে যে আমরা আর চীন থেকে এই প্রোডাক্টটা নিব না, সো উই উইল ফাইন্ড আউট নিউ ইম্পোর্ট ডেস্টিনেশন। তাহলে কি হতে পারে? বাংলাদেশ থেকে আমি প্রোডাক্টটা নিব, হতে পারে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, এগুলো নিয়ে আমরা আগেও ডিবেট করতাম, এখনো ডিবেট করি, কিন্তু এগুলো আসলে পাবলিকলি বলা যায় না। সমস্যা হলো যেটা, একটা দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে মানে ইকোনমি ডেভেলপ করছে, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা দেশে
আপনার ধরেন শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে মানে ডাজ নট মিন দ্যাট ওই দেশ ভালো করতেছে, ঠিক আছে? আপনাকে দেখতে হবে যে কোন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করলে ভালো আসলে। যেমন ধরেন এই যে চায়না, চায়না ইজ dominating all the business sectors globally. So why don't you think that China can also dominate the garments industry? China can do it. There is no problem in this connection. China can build a completely robotic garments industry where no person will be needed. তারপরও চায়না এটা করবে না। কেন করবে না বলেন তো বুদ্ধি করে? পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য ক্ষতিকর। এটা একটা সুন্দর পয়েন্ট যে ভাই এটা পরিবেশের জন্য খুবই হেভিলি ডিট্রিমেন্টাল, এবং কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, ঠিক আছে? বাংলাদেশের যে কয়েকটা ভালো ভালো গার্মেন্টস আছে তার মধ্যে একটা গার্মেন্টস হচ্ছে আপনার প্লামি ফ্যাশনস, ঠিক আছে? ওটার মালিকের একজন ছেলে আবার আমার আইবি এর ক্লাসমেট ছিল, ঠিক আছে? তো সেই সুবাদে আমাদের ইন্ডাস্ট্রিয়াল টুডে প্লামি ফ্যাশনসে গিয়েছিলাম। তো যেই পরিমাণ যে হিসেব নিকেশ ভাই, ঠিক আছে, মাথা নষ্ট করে হিসেব নিকেশ। এখন কথা হলো এমন একটা হেভি লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে তারা চাবে না ফস্টার করতে, বিকজ দে হ্যাভ সামথিং এলস টু ডু। যেই কারণে তারা চায় না আসলে এখানে এত কিছু করতে। অ্যাপার্ট ফ্রম দিস, যদি চায়না এটা করতেও যায় বা ইউজিং হিউম্যান লেবার, তাহলে কি হবে? হিউজ অ্যামাউন্ট অফ লেবার কস্ট লাগবে। বাংলাদেশের বড় ফিচার হচ্ছে যে বাংলাদেশ ক্যান অফার লেবার অ্যাট এ চিপ কস্ট। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য কি বলে আপনার বেনিফিট অফ বাংলাদেশ লেবার ফোর্স। এই নাও না গো শোনা। তো এই জায়গাটা হলো ইস্যুটা। তো ওরা চাইলেও ওরা এদিকে ওরা মাথা ঘামায় না। দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? অ্যান্ড দ্য সেম থিং ইজ অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়া। ইন্ডিয়া তো একটা বড় লেবার ফোর্স আছে, ঠিক আছে? চাইলে দে ক্যান ডু দিস, বাট তারা করবে না। এখন আমরা ভাবেন না যে আমি ইন্ডিয়া সাপোর্টে বলতেছি, ঠিক আছে? আবার ট্রাই করতেছে কারা? যেমন ভিয়েতনাম খুব ট্রাই করতেছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আমাদের কাছে আনা যায় কিনা, ঠিক আছে? ট্রাই করতেছে কিন্তু আপনার ভিয়েতনাম প্রচুর পরিমাণে, এবং দেখবেন যে ইন টার্মস অফ গ্লোবাল এক্সপোর্ট কখনো ভিয়েতনামকে টপকে বাংলাদেশ, কখনো বাংলাদেশে টপকে ভিয়েতনাম চলে যাচ্ছে, ঠিক আছে? ব্যাপারগুলো হচ্ছে এরকম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এক্সপোর্টের 80% গার্মেন্টস। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে শিপ ব্রেকিং ইয়ার্ড গুলোও এরকম, ঠিক আছে? শিপ ব্রেকিং ইয়ার্ড ইজ ফ্লোরিশিং ইন মাই কান্ট্রি, ইট ডাজ নট নেসেসারিলি মিন এনি কাইন্ড অফ ইকোনমিক অ্যাচিভমেন্ট অফ অ্যাডভান্সমেন্ট। এটা একটা বুলশিট একটা আইডিয়া। কারণ এই যে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি গুলা গড়ে উঠতেছে, ইউ উইল ফাইন্ড নো হাইজিনিক ইস্যুস দেয়ার। ওকে, অল দ্য ওয়ার্কার্স আর ওয়ার্কিং অ্যান্ড জিওপার্ডাইজিং দেয়ার লাইফ। তারা তাদের লাইফকে রিস্কে ফেলতেছে। এবং মেনি টাইমস আপনি নিউজ পাবেন যে শিপ ব্রেকিং ইয়ার্ডে শিপ কাটতে গিয়ে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে অ্যান্ড ওয়ার্কার্স আর ডাইং, ঠিক আছে? কোনো রকম কোনো সিকিউরিটি মেজারমেন্ট নাই। এখন এটা তাহলে কেন করা হয় না? কারণ হচ্ছে 20-30 বছর একটা জাহাজ যখন চলতেছে, তারপর যখন এটা একটা কমপ্লিট রেকেজ হয়ে গেছে, ওই নষ্ট জিনিসটা অন্যান্য দেশগুলো চায় না যে আমাদের দেশে আইসে এগুলোর আশ্রয়স্থল হোক। সো এই গার্বেজ গুলোকে আমাদের দেশে পাঠায় দেয়, ঠিক আছে? এখন এটা হাইলাইট করে আমরা মনে করি কি, তাই আমরা তো অনেক কিছু করতেছি। নও না, আমি ক্লাস নিচ্ছি প্লিজ। সো এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? এখন এগুলো নিয়ে কথা বলে অনেকে মাইন্ড করে, বুঝতে পারছেন? এখন মনে করেন দেশে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, কদিন পর তো আবার কোনো না কোনো পার্টি আসবেই। সো ওইখানে গিয়েও তো আপনার দেখা যাবে যেগুলো বলতে গেলে ওনার এগেনস্টে চলে যাবে, তখন বলতে পারবো না। এবং আমি তো ফেসবুকে পোস্ট দিয়ে বলে দিয়েছি যে ভাই বাংলাদেশের ইস্যুতে আর কোনদিন কোনো কথা কব না, মা পোষায় দোয়া চাই, ঠিক আছে? কারণ এই দেশে যা কিছু করবে সবকিছুকে পলিটিসাইজেশন করাই হবে, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আর মন্তব্য করা কিছু নাই। তারপর কি বলছে দেখেন, আহ, এই যে এই উইথটা আমরা অনেকেই ইউজ করতে পারি না, এটা শিখে রাখবেন, কাজে লাগবে। দ্য ইউএস ইজ বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট। বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএস। কেন? উইথ দ্য রেডিমেড গার্মেন্টস সেক্টর অ্যাকাউন্টিং ফর 80% অফ এক্সপোর্ট টু ইউএস। মানে কি, যেহেতু আপনার তৈরি পোশাক খাতের যে এক্সপোর্ট তার 80%-এর এক্সপোর্ট হয় হচ্ছে আমেরিকাতে, হ্যাঁ, এই জন্য কি ইউএস হচ্ছে কি বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট, ঠিক আছে? এই যে অ্যাকাউন্টিং ফর, এটা কই থেকে আইলো? এখানে মেইন ক্লজটা ছিল দ্য ইউএস ইজ বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট উইথ দ্য রেডিমেড গার্মেন্টস সেক্টর। রেডিমেড গার্মেন্টস সেক্টরের কারণে কি হলো এটা? না,
না মুছতে মুছতে ঘায়ের মতো হয়ে গেছে মনে হয়। দাঁড়ান আবার বলতেছি। তো বলতেছি কি আমাদের মেইন ক্লজ হচ্ছে কোনটা, এই আরএমজি সেক্টর পর্যন্ত। যে এই আরএমজি সেক্টরের কারণে ভাই এ, আমেরিকা হইলো বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট। এখন এই আরএমজি সেক্টরে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ অ্যাকাউন্টস ফর 80% অফ এক্সপোর্ট টু ইউএস। হুইচ অ্যাকাউন্টস ফর, হুইচ কাটলাম, অ্যাকাউন্টস যেহেতু অ্যাক্টিভ তাই অ্যাকাউন্টিং ফর ওভার 80% অফ এক্সপোর্ট টু ইউএস। বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে? জি 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 দাদা। দাদা। বুঝতে পারছেন, কিন্তু না বুঝতে পারার কোনো কারণ নাই, ঠিক আছে? তো এখন ধরেন এই যে সিঙ্গেল ইন্ডাস্ট্রি, আমি বহু ক্লাসে কথাটা বলছি যে ইফ ইউ কমপ্লিটলি or if you heavily rely on a single industry, it is not a good idea or good thing or good health of an economy, because anytime this industry can collapse, and this is certain, the Bangladesh's garments industry will definitely either collapse or experience a shake. এটা এটা বাস্তবতা। এফডিআই তো কমে যায় এই জন্য, দেখা গেলো হ্যাঁ, যে এক সেক্টর। তো ঝামেলাটা হবে কোথায় গিয়ে? ঝামেলাটা হবে আপনার এক্সপোর্ট ভলিউম কমে যাবে। এক্সপোর্ট ভলিউম কমে গেলে দুম করে দেখবেন ব্যালেন্স অফ পেমেন্টের যে আপনার নেগেটিভ ব্যালেন্স থাকে না অলওয়েজ, এটা অনেক বেশি দেখবেন যে বেড়ে যাবে, ঠিক আছে? আর যখনই এটা বেড়ে যাবে তখনই দেখবেন আপনার ডলারের দাম ধুম করে দেখবেন যে 150 টাকা হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো কি বলতেছে দেখেন, বলতেছে যে ইন 2022 বাংলাদেশ এক্সপোর্টেড 10.41 বিলিয়ন ওর্থ অফ গুডস টু ইউএস। এই যে একটা বুলশিট ফিগার আপনার কি বলে দেখায় দিচ্ছে যে আমরা 10.41 বিলিয়ন ডলার ইউএস এক্সপোর্ট করছি। নাও দ্য কোশ্চেন ইজ, ইফ ইট ইজ রিয়েলি ট্রু যে 10.5 বিলিয়ন ডলার এক্সপোর্ট করছেন, আপনার টাকা কম? টাকা কিন্তু নাই। কেন টাকা নাই? কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে আপনি যে গার্মেন্টসটা, যে রেডিমেড প্রোডাক্টটা বানাচ্ছেন ফর এক্সপোর্টিং পারপাস, ওইটার র মেটেরিয়াল আনতে হয় আপনার চায়না থেকে, হ্যান থেকে, তেন থেকে। আপনি যা এক্সপোর্ট করেন তার বড় একটা জিনিস আপনার ইম্পোর্ট করে আনতে হয়। দ্যাট ইজ হোয়াই ইফ ইউ সাবট্রাক্ট দ্য ইম্পোর্ট ভ্যালু from the export value of garment sector, you will find only a few $billion as actual export or the actual value you have added to the country. কি বললাম বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন দেখেন একটা জিনিস আপনাকে আমি বলি, এই যে ধুম করে কমা দিয়ে একটা আন্ডার স্কোরিং চলে আসছে না, এটাও অ্যাডজেক্টিভ ক্লজের খেলা। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আমি এখনো পড়াই নেই। এটা পড়াবো কখন জানেন? যখন নাউন ক্লজ পড়াবো তখন। তাই এই আলোচনাটা আমি এখন যাব না। এবার বলছে, যাই হোক, হাউএভার, এই যেটা কমা দিয়ে দিছে, বলছে ট্রাম্পস প্রোটেকশনিস্ট পলিসিস অ্যান্ড পটেনশিয়াল ডিমান্ড ফর স্ট্রিক্টার compliance with labor standard or supply chain transparency could complicate this dynamic মানে এই পুরো প্রক্রিয়াটাকে বা এই পুরো সিস্টেমটাকে, কি ডাইনামিকটাকে কি করতে পারে? আরো বেশি জটিল করে পড়তে পারে। কে? ট্রাম্পের প্রোটেকশনিস্ট পলিসিস, আর হচ্ছে সেই তার যে সম্ভবত ডিমান্ড করবে যে আরো বেশি কমপ্লায়েন্স মানতে হবে শ্রমিকের স্ট্যান্ডার্ডের দিক থেকে এবং সাপ্লাই চেনের ট্রান্সপারেন্সির দিক থেকে। এই দুইটা বিষয় কি করতে পারে? এই সিস্টেমটাকে আরো বেশি কমপ্লিকেট করতে পারে, জটিল করতে পারে। অর্থাৎ ট্রাম্পের প্রোটেকশনিস্ট পলিসিস মানে কি? আমেরিকা ফার্স্ট পলিসি, প্রোটেকশনিস্ট, তোমার যাই হোক আমার দেশকে প্রোটেক্ট করতে হবে। এই জিনিসটা একটা কি হতে পারে? সে ডিমান্ড করতে পারে যে ভাই তোমার দেশ থেকে আমি পণ্য কিনবো, ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন লেবার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবং তোমাকে সাপ্লাই চেনের যে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ওটাও মেনটেন করতে হতে পারে। এগুলা কিরকম ব্যাপারটা আপনি দেখবেন বিভিন্ন বড় বড় গার্মেন্টসে লেখা থাকে সরাসরি যে নো ওয়ার্কার উইল বি আন্ডার 18 years old, মানে 18 বছরের কমে কেউ থাকতে পারবে না। কারণটা কি? কারণটা হইলো যে যখন বাইরে থেকে আপনার ধরেন পার্টি আসবে, সে যদি দেখে যে দেয়ার আর সাম পিপল ওয়ার্কিং হিয়ার বিলো 18, আন্ডার 18 years old, তখন তার ওই লেবার লয়ার দোহাই দিয়ে বলবে যে তোমার থেকে পণ্য আমি কিনবো না, ঠিক আছে? এই যে লেবার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তো এই জিনিসগুলা কিন্তু আপনাকে কি করতে বুঝতে হবে। সাপ্লাই চেনের ট্রান্সপারেন্সি, যদিও সাপ্লাই চেন ট্রান্সপারেন্সি ব্যাপারটা আসলে ওনারা কি বোঝাচ্ছে আই ডোন্ট নো, কিন্তু এমন হতে পারে, বলতে পারে যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমরা তোমার থেকে পণ্য কিনবো,
কিন্তু তুমি তোমার র ম্যাটেরিয়ালটা কোনোভাবেই চায়নার থেকে আনতে পারবে না। কার থেকে আনতে হবে? তোমার র ম্যাটেরিয়ালটা আনতে হবে উদাহরণস্বরূপ ধরেন ইন্ডিয়া থেকে আনতে হবে। কেন? ইন্ডিয়ার সাথে আবার ট্রাম্পের মনে করেন একটা সুসম্পর্ক আছে। ওই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট নগদের উপরে কি হয়ে যাবে? কট খেয়ে যাবে, কিচ্ছু করার নাই। ওই যে কি সাথে স্যার কিসের প্যারিস চুক্তি বাতিল করতেছে ডোনাল্ড হ্যাঁ ট্রাম্প। কি বাতিল করছে বুঝি নাই। স্যার আমি একটু আগে দেখলাম প্যারিস চুক্তি বাতিল করতেছে। হ্যাঁ বাতিল করবে কিছু। আরে ভাই ট্রাম্প প্যারিস চুক্তি বাতিল করবে, ডব্লিউএইচওর পদ থেকে সরতে পারে। তারপরে আমি যখন পোস্ট করছিলাম যে ট্রাম্প জিতলে নেতানিয়াহু চাপে থাকবে, এটাকে বিশ্বাসই করে নাই। দেখছেন যেদিন ট্রাম্প সাইন করছে ওই দিন থেকে আবার এই ইসরায়েল বাধ্য হয়েছে আপনার সিজ ফায়ার কন্ট্যাক্ট করতে উইথ হামাস। এটা হলো ক্যালকুলেটেড হিসাব নিকাশ, কারণ সে এখন আসতেছে অন্য পলিসি নিয়ে। যেটা বলতেছিলাম, যেমন আজকে মনে হয় একটু টিভিতে একটা নিউজ দেখলাম যে তুরস্ক আর হচ্ছে এই চীন মনে হয় বলতেছে যে দেশেই তারা ভালো মানের হাসপাতাল বানাইতে চায় আমাদের দেশে, এবং বলতেছে যে এর আগে অনেকে আরব আমিরাত তুরস্কেরা আগ্রহ দেখাইছিল, কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্ট ডিড নট শো এনি ইন্টারেস্ট টু ডেভেলপ international like hospitals in country by taking foreign direct investment। কেন নাই বাকিটা বুঝে নিতে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য বিউটি অফ পলিটিক্স, ঠিক আছে? এর বেশি কিছু বলতে পারবো না। জি দাদা, নেতানিয়াহুর ব্যাপারটা কেমনে জানি মিলে গেল দাদা, আপনি যে না মানে না, এটা প্রেডিক্ট হিসাব করা করছিলেন। ভাই, এটা হিসাব করা, এটা কেমনে জানি মিলে যাবে মানে ও মা। আমি যদি আপনাকে বলে দেই যে দেখেন, রাশিয়া জি দাদা, ইউক্রেনের ব্যাপারে কি কোনো আশা করা যায় যে যুদ্ধটা থামবে? অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়ে যাবে। এবার ট্রাম্প চীনের ইস্যুতেও দেখবেন একটা খুব টেকনিক্যাল অবস্থান নেবে। কারণ কি? কারণ হলো বিগত 2-3 বছর ধরে রাশিয়া ইউক্রেন ওয়ার ইজ গোয়িং অন ইন ফুল সুইং, অ্যান্ড চীন অ্যান্ড রাশিয়া হ্যাজ নো ইন্টারেস্ট, ইভেন পেইড নো attention or paid no significance to the statements or or any kind of trade restrictions or any kind of sanctions imposed by আমেরিকা। আরে যা হোক তা হোক, এস জয়শঙ্কর বলছিল না যে আমরা মোতেল কিনমুই, ইন্ডিয়া কইছিল না? তারপর শি জিনপিং বারবার দেখবেন ওর যত প্রকার কমপ্লায়েন্স আসছে আপনার কি বলে কমপ্লেন আসছে, সবকিছু উড়াই গেছে। তার মানে বুঝা গেছে যে এই তিনটার কোনোভাবে ভাঙা যাবে না। এখন ট্রাম্প তার নতুন পলিসিতে যাবে, ঠিক আছে? কি পলিসি? যে ভাই তাহলে আমিও আমার মতো পলিসি ডেভেলপ করবো। তো নেতানিয়াহুকে চাপে রাখতে হবে, কেন রাখতে হবে? যে ভাই তাহলে মারামারি বন্ধ করে আগে আমি আমার ব্যবসা গুছাই লই। তা বাঘ করে ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষের পরিবেশ যেমন সে সেভাবে ব্যবসা করবে। এটা সিম্পল হিসাব ভাই। এটা কেমনে মিলার কি আছে? এটা সিম্পল হিসাব না ভাই, ঠিক আছে? ট্রাম্প জিতলে গোল্ডের দাম কমবে, বলে দিছিলাম। গোল্ডের দাম কমছিল, ট্রাম্প জিতলে গোল্ড বিটকয়েন $1 লাখ পার হয়ে যাবে। বিটকয়েন $1 লাখ পার হয়ে গেছে। এগুলো সবই ক্যালকুলেটেড হিসাব, ঠিক আছে? আগামী 5 বছরে বাংলাদেশের কি হবে এটা চাপাবাজি না, এটা ধরে ধরে বলে দেওয়া যাবে চাইলে, কিন্তু এগুলো এখন কমেন্ট করা যাবে না। কমেন্ট করলে আবার মনে করেন যে সমস্যা, ঠিক আছে? যোগ্যা হ্যাঁ। ওগুলো আমাকে শোনো। দাদা পরিস্থিতি কি, So, দাদা আমাদের দেশের পরিস্থিতি কি এমনি এখানে ভালোর অনেক দিকে কিছু যাবে? চিন্তা করতেছেন বলেন দেখি। শুনেন, আজকে থেকে 20 বছর আগে, অ্যাবাউট 20 আগের মেমোরিটা খুব বেশি মনে নাই, তখন একটা পিকচার দেখতাম, মানে মানুষ, অর্ডিনারি পিপল, হোয়াই ডোন্ট দে গেট দ্য 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 বেনিফিট অফ ডেভেলপমেন্ট। তো সেখানে একটাই দেখছিলাম এরকম যে উপর থেকে একজন ব্যক্তি আপনার শস্য ঢালতেছে। ওটা মনে করেন যে আপনার মানে সরকার পক্ষ। তো তার নিচে হাত ধরে রাখছে কেটায়? স্থানীয় কোনো ব্যক্তি যার হাতে বেশিরভাগ ধান পড়তেছে। অল্প একটু ধান ওই হাত উপচায় পড়তেছে, তার নিচে আরো কেউ আছে। আমিও দেখছি দাদা। দেখছেন না এটা? হ্যাঁ হ্যাঁ, লাস্টে গিয়ে কি হয়? সাধারণ মানুষ ছিটে ফোঁটা পাচ্ছে। পিঠে ফোটাটা পায়। তো এই ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো একটা গভর্নিং বডি, হ্যাঁ, সেটা হচ্ছে কি কিরকম? ইট ইজ এ কাইন্ড অফ ভেইন ইন হিউম্যান বডি। Point to be noted, it is a kind of vein in an human body. So it is what is it is doing? It is the conduit of conduit place of blood. রক্তের প্রবাহ ঘটাতে হবে। এখন যদি if you block any part, then the following part, I mean then the remaining part will not get blood, and this part will definitely decay, or this part will definitely die, or
part will be definitely numb, অবশ্যই হয়ে যাবে। এবং হয়ে যাবে না বলুন তো বুদ্ধি করে? হ্যালো, জি জি স্যার। কেউ কিছু বলে না, এমন হয়ে যাবে। এখন আপনাকে দেখতে হবে গভর্নিং বডিগুলার এই যে ভেইন হিসেবে যে রেসপন্সিবিলিটিস পারফর্ম করার কথা, সেটা কি আহ, সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ডেফিনেটলি বিগত 16 বছর অনেক ঝামেলা হয়েছে, ওই ঝামেলাগুলোকে ওভারকাম করতে হবে। যেই পার্টগুলোর নাম হয়ে গেছে সেই পার্টগুলোকে ঠিক করতে হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই এরকম একটা র্যাডিক্যাল পিরিয়ডের পরে আমাদের দেশের যে নেচার, একেবারে কম করে হলো 10 ইয়ার্স, 10 বছর ওয়েট করতে হবে। ঠিক আছে, মানে যেহেতু 24-এ আপনার বিপ্লব ঘটছে, তো সো ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট বাংলাদেশ উইল স্টার্ট showing some positive thing, I mean the desired level positive thing at 2020, 2033, 2034, ওই সময় গিয়ে বাংলাদেশ একটা নতুন সময় আসবে। ঠিক আছে, ওকে, এখানে আমার প্রতি রাগ করলেন আবার আপনারা? জি না, না দাদা, আপনার অ্যানালাইসিস খুব ভালো লাগে। রাগ করেন না, না 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 ঠিক আছে। আমাদের সব পাল্টাইতে অনেক সময় লাগবে, তো একদিনে পাল্টানো সম্ভব না। দাদা বা 10 বছরে হ্যাঁ, হবে কিনা স্যার? আবার ভয় পেন না, আমি আবার মনে করি যে দেশ ফালায় যামু না। ঠিক আছে, আমি দেশেই থাকবো, দেখবো, দেশেই পৌঁছবো, কারণ এই দেশের আবহাওয়াতে বড় হয়েছি, এইটা দেশ আমার মা মাতৃভূমি। ঠিক আছে, তো আমি এই দেশেই থাকবো। সব এই আমু হচ্ছে তো পড়াশোনা করতেছে। ওই দেখেন আয়া চাঁদমা বলেছে, ওই দেখো কপালে টিপ দিয়ে যা দেখাইতে পারে, ও বাবা রে। সে তো যদি বলা হয় আয়া চাঁদমা টিপ দিয়ে যা, সে হাত দিয়ে কপালে বাড়ি দিয়ে বোঝা যায় টিপ দিতেছে। ঠিক আছে, সে তো আয় আয় চাঁদমা টিপ দিয়ে যা, দেখো তো একটু ওই পড়িয়ে আসেন। দেখেন কি বলছে, ডিউরিং হিজ ফার্স্ট টার্ম, তার প্রথম মেয়াদে ট্রাম্প উইথড্র ফ্রম মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট এন্ড এমফাসাইজড বাইল্যাটারাল ডিল। মানে কি, ট্রাম্প অনেক আপনার বহুপাক্ষিক যে চুক্তি আছে এগুলা থেকে নিজেকে সরায় নিছিল, এবং তিনি জোর দিছিল বাইল্যাটারাল ডিল, দ্বিপাক্ষিক ডিলগুলাতে। মানে যে সকল চুক্তিগুলাকে পক্ষকে ইনক্লুড করা হয়েছে, হি অ্যাভয়েডেড দিস ইন ইস্যু, দিস টাইপস অফ এগ্রিমেন্ট, রেদার হি এমফাসাইজড বাইল্যাটারাল ট্রেড। কারণ কি, এতে করে আমেরিকা ফার্স্ট পলিসিটা কাজে লাগে বেশি। ঠিক আছে, often using trade relations as a leverage for broader political goal. কোনটা? এই bilateral deal-এর adjective clause, which often used trade relations as leverage for broader political goal. Which often used, রিডাকশন করলে কি হবে, হুইচ কাটবো, ইউজড আমার অ্যাক্টিভ, সো ইউজিং হয়ে যাবে। তাহলে অফেন ইউজিং ট্রেড রিলেশনস, প্রায় টাইমই এই বায়োলেটারাল ডিলগুলো কি করতো, ট্রেড রিলেশন, বাণিজ্যিক সম্পর্ককে ব্যবহার করতো কিসের লেভারেজ হিসেবে, ব্রডার পলিটিক্যাল গোলের অংশ হিসেবে। লেভারেজ মানে কি, এটার হিসেবে, মানে সাবস্টিটিউট হিসেবে ইউজ করা, বা এটা দিয়ে কোনো কিছু অর্জন করা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন কি বলছি? দাদা, এখানে অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়নি? হ্যাঁ, অ্যাডভার্ব প্লাস। না না, অ্যাডভার্ব ক্লজ কেন হবে রে ভাই? এখানে অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে, লেবারেজ ফর ব্লা 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 ব্লা। ঠিক আছে, আচ্ছা দাদা, ওকে। বুঝছি। This approach could have serious repercussions. Repercussions মানে কি, repercussions মানে ফলাফল। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই প্রক্রিয়াটার ভয়াবহ প্রতিক্রিয়া থাকতে পারে ফর বাংলাদেশের জন্য। এবার বাংলাদেশের অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ রিলাইজ অন প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অ্যান্ড অ্যাক্সেস টু ফরেন মার্কেট ফর ইটস ইকোনমিক গ্রোথ, যা নির্ভর করে আপনার প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের উপরে এবং বিদেশের মার্কেটে যে এক্সেসটা পাওয়া যাচ্ছে সেটার উপরে। কিসের জন্য? তার অর্থনৈতিক উন্নয়নের জন্য। আমি যদি বলি হুইচ রিলাইজ, হুইচ কেটে রিলাই আমি কি করতে পারি বলেন? রিলাইং। ব্রিলিয়ান্ট আইডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলেন রাজীব রয়, আপনি হাত উঠাইছেন কেন শুনি, কি বুঝেন নাই বলেন?
বলেন। ভুল করে উঠাইছে হয়তো দাদা। ও আচ্ছা, ভুলে উঠাইছেন, আচ্ছা, সমস্যা নেই, সেটা বলবেন তো। ধরো, 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 বলবে। এগুলো সব রেকর্ড হয়ে থাকে, আমি ক্লাসটা শেষ করে নিই। এরপরে কি বলতেছে যে তাহলে রিলাইং হতে পারে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার বলতেছে যে দ্য জেনারেলাইজ সিস্টেমস অফ প্রেফারেন্স, জিএসপি প্রোগ্রাম, বুঝে কয় না, জিএসপি ফ্যাসিলিটিস। হ্যাঁ, এই জি দাদা। এখানে মেন সেন্টেন্সটা কি, দ্য জেনারেলাইজ সিস্টেমস অফ প্রেফারেন্স জিএসপি প্রোগ্রাম ফর বাংলাদেশ, বাক্যের সাবজেক্ট, মাইট ফেস ফার্দার ডিলে আন্ডার অ্যানাদার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। হয়তো আরো একবার ডিলেই ফেস করতে পারে, মানে প্রলম্বিত, বিলম্বিত হতে পারে। কিসের কারণে? আরো একবার ট্রাম্প প্রশাসনের কারণে। মানে কি, বাংলাদেশের জন্য জিএসপি প্রোগ্রামটা আরো একবার মানে দেরি হতে পারে এই ট্রাম্প প্রশাসনের কারণে। এখন বাক্যের সাবজেক্ট কে? দ্য জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সেস জিএসপি প্রোগ্রাম ফর বাংলাদেশ, এটা হলো বাক্যের সাবজেক্ট। এখন এই সাবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজ কি? হুইচ ওয়াজ সাসপেন্ডেড ইন 2013। হুইচ কাটলাম, ওয়াজ কাটলাম, সাসপেন্ডেড কি কোনো না দাদা, চেঞ্জ হবে চেঞ্জ না। হবে না, হবে না। প্যাসিভ। যে আছে। তাহলে কি হইলো? চেঞ্জ হবে না। ওই জিএসপি প্রোগ্রাম ফর বাংলাদেশ, যেটা কিনা 2013 সালে বাতিল হয়ে গেছে, এইটা পুনরায় চালু করার বিষয়টা আরো বেশি দেরি হতে পারে, আরো একবার ট্রাম্প শাসন আসার কারণে। আগ্রহী না, আর হে যদি কয় যে আমি আগ্রহী না, তাহলে আমার আসলে কিছু করার থাকে না, ঠিক আছে। এই যে দেখেন, আমার সেই স্টেটমেন্টটা চলে আসছে। বাংলাদেশ, আমরা অনেক সময় এটাও বলি, বাংলাদেশ শুড ডাইভার্সিফাই ইটস এক্সপোর্ট বাস্কেট, ঠিক আছে। এগুলো কমার্শিয়াল টার্মে আমরা হরহামেশা ইউজ করি। তো কি করতে হবে, বাংলাদেশকে এই জন্য অবশ্যই তার যে এক্সপোর্ট মার্কেট, সেটাকে আরো বেশি বৈচিত্র্য আনতে হবে, আরো বেশি মানে ভিন্নতা আনতে হবে। কিসের বাইরে গিয়ে? বিয়ন্ড ট্রেডিশনাল পার্টনার, প্রথাগতভাবে যারা আপনার লগে আছে, এর বাইরে গিয়েও আমাকে আরো বেশি চেঞ্জ করতে হবে, আরো বেশি মার্কেট ফাইন্ড আউট করতে হবে, একদম মনোটোনাস বা হোমোজেনাস মার্কেট থেকে সরে আসতে হবে। পার্টিকুলারলি, বিশেষভাবে কোথায়? ইউরোপে এবং নর্থ আমেরিকাতে। কারণ আপনার 80% যদি প্রোডাকশন এই এক্সপোর্ট হয় 2-3টা মার্কেটে, তাহলে তো আর আপনি কিছু করতে পারলেন না। বরঞ্চ আপনি এখন যে এক্সপোর্ট করতেছেন তাই করেন, সমস্যা নাই, বাট মেক শিওর করেন যে আপনি হয়তো বা ওই জিনিসটাই অনেক দেশে আপনি এক্সপোর্ট করতে পারতেছেন। তাহলে আপনার কি হবে, একটা মার্কেট এখান থেকে ছুটে গেলেও আপনার কোনো কিছু হবে না, ঠিক আছে। এখন বলতেছে এডিশনালি, এছাড়াও, অধিকন্তু, ইমপ্রুভিং কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল লেবার এন্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ইজ ইম্পারেটিভ। এছাড়াও আন্তর্জাতিক শ্রম এবং পরিবেশের যে মানদণ্ড, সেই মানদণ্ড অনুসারে আপনার কমপ্লায়েন্সটাকে ইমপ্রুভ করাটাও একটা কি ইম্পারেটিভ, এটাও খুব দরকারি বা জরুরি, ঠিক আছে। এফোর্টস টু আপগ্রেড ওয়ার্কার সেফটি অ্যান্ড রাইটস, বাক্যের সাবজেক্ট হচ্ছে গিয়ে কি, এফোর্টস টু আপগ্রেড ওয়ার্কার সেফটি অ্যান্ড রাইটস, ভার্বকে নিড রিনিউড ভিগর। মানে কি, এই যে কর্মীদের নিরাপত্তা এবং অধিকার, এই বিষয়টা আপগ্রেড করার জন্য যে প্রচেষ্টা, সেটা কি, সেটার দরকার কি রিনিউড ভিগর, মানে একেবারে নতুন উদ্যমে করতে হবে এই কাজটা। এখন এই যে বাক্যের সাবজেক্ট এফোর্টস টু আপগ্রেড ওয়ার্কার সেফটি অ্যান্ড রাইট, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, যে হুইচ ওয়ার ইনিশিয়েটেড। কোনটা? এই যে ওয়ার্কার সেফটি এবং রাইট নিয়ে যে এফোর্টটা আছে, হুইচ ওয়ার ইনিশিয়েটেড আফটার দ্য রানা প্লাজা কলাপস, রানা প্লাজা ট্র্যাজেডি, ঠিক আছে। তাহলে হুইচ ওয়াজ ইনিশিয়েটেড, হুইচ কাটলাম, ওয়াজ কাটলাম, ইনিশিয়েটেড ভার্বের কোনো চেঞ্জ করার দরকার ছিল নাকি ছিল না, বলেন। ছিল ছিল না। না। কারণ প্যাসিভ, তার মানে কি, মানে রানা প্লাজা ধ্বংসের পরে যেই আপনার, বা রানা প্লাজার যে আপনার ট্রাজিক ঘটনা, ওইটার পরে যেই আপনার ওয়ার্কার সেফটি এবং রাইটের বিষয়টাকে আপডেট করার জন্য, যে আপগ্রেড করার জন্য প্রচেষ্টা, সেটাকে পুনরায় কি করতে হবে,
নতুন উদ্যমে শুরু করতে হবে। এটা বাংলাদেশের আসলে খুব কমন একটা ফিচার। when something bad or tragic happens, we become very much serious about these issues, and following 7 days, 10 days, 15 days, we actually forget actually what happened. তারপরে আপনার অ্যাজ ইউজুয়াল আমাদের লাইফ চলে, কিছু করার থাকে না আসলে বাংলাদেশে, ঠিক আছে? এগুলোর কোনো লাভ নাই, দুঃখের কথা। ঢাকা শুড অলসো অ্যাক্টিভলি এনগেজ ইন ইকোনমিক ডিপ্লোমেসি। সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছে। ঢাকা কি করা উচিত? ঢাকার উচিত আপনার অর্থনৈতিক কূটনৈতিক প্রচেষ্টাতে নিজেকে আরো বেশি অ্যাক্টিভলি এঙ্গেজ করতে হবে। এরপরে দেখেন কমা দিয়ে বলছে প্রেজেন্টিং ইটসেলফ অ্যাজ এ স্টেবল অ্যান্ড রিলায়েবল পার্টনার ইন দ্য এরা অফ শিফটিং গ্লোবাল ট্রেড ডাইনামিক্স। যেখানে কি করতেছে, নিজেকে উপস্থাপন করতেছে যে আমরা স্টেবল এবং নির্ভরযোগ্য অংশীদার ভাই। কোন যুগে? এই গ্লোবাল ট্রেড ডাইনামিক্সের পরিবর্তনের যুগে, ইন দ্য এরা অফ শিফটিং গ্লোবাল ট্রেড ডাইনামিক্স। এখন প্রশ্ন হলো প্রেজেন্টিংটা আসলে আইলো কোন জায়গা থেকে? ঠিক আছে, এইটা এই যে ইকোনমিক ডিপ্লোমেসি বলতেছে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। হুইচ প্রেজেন্ট, ঢাকাকে কি করতে হবে? ইকোনমিক ডিপ্লোমেসিতে এনগেজ হতে হবে। যেই ইকোনমিক ডিপ্লোমেসি হুইচ প্রেজেন্ট ইটসেলফ, নিজেকে উপস্থাপন করে কি হিসেবে? ব্লা 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 হিসেবে। তাহলে হুইচ কাটলাম, প্রেজেন্ট তাহলে কি হবে? এটা কি যুক্ত হবে। হবে না? প্রেজেন্টিং হয়ে যাচ্ছে। ওকে, এরপর কি বলছে? কই জানি গেল জিও পলিটিক্স ইন দ্য ইন্দো প্যাসিফিক। এখানে দেখেন কি বলতে, বাংলাদেশের যে জিওগ্রাফিক পজিশন, ঠিক আছে, অ্যালং দ্য বে অফ বেঙ্গল মেক্স ইট এ ফোকাল পয়েন্ট ইন দ্য গ্রোয়িং ইউএস চায়না রাইভালরি। রাইভালরি মানে দ্বন্দ্ব, মানে বাংলাদেশের যে জিওগ্রাফিক যে পজিশন বে অফ বেঙ্গলের পাশে, এটাকে আসলে একটা ফোকাল পয়েন্ট বানায় দিছে। যে গ্রোয়িং ইউএস চায়না লাইব্রেরি মানে আমেরিকা চায়নার যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব, এর মধ্যেই বাংলাদেশ এটা ফোকাল পয়েন্ট আসলে বানায় দিছে। হ্যাঁ, এবং আফগানিস্তানকে যেমন বলা হয় না সুপার পাওয়ারদের গ্রেভওয়ার্ড, বাংলাদেশের একটা টার্ম আছে। ওই যে আলেকজান্ডার নাকি একবার বাংলাদেশ আক্রমণ করার চিন্তা ভাবনা করছিল, তখন নাকি আলেকজান্ডারের কাছের লোক কইছিল যে স্যার আপনি এর আক্রমণ করেন না। তা আলেকজান্ডার কইছিল কি লিগা? কই এলাকা বড় হলো নদী, এখানে বর্ষাকালে পানি উঠে যায়, এলাকা ডুববে, যুদ্ধ করুন কেমনে আমরা এখানে, ঠিক আছে? এই গল্প আপনারা জানেন? না, এই গল্প না কি দাদা? আমি এই গল্পের খবর রাখি, ঠিক আছে? আমি একটু ওয়াশরুম থেকে আসি, দাঁড়ান 1 মিনিট সময় দিবেন। ওকে, তো ওই গল্প পড়বেন আপনারা, হ্যাঁ, খুঁজেন, খুঁজলে ওই যে একজন বলছে, নাইম বলছে যে আমি জানি, থ্যাংক ইউ। তো বলতেছে কি যে কই গেল, যে ট্রাম্পের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, হ্যাঁ, ইন্দো প্যাসিফিক যে কৌশলগত প্ল্যান তার ওয়াজ এ কর্নার স্টোন অফ হিজ ফরেন পলিসি ডিউরিং হিজ ফার্স্ট টার্ম। অর্থাৎ তিনি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করছিলেন, ওইটা ওনার ফরেন পলিসির, বৈদেশিক পলিসির আপনার কি ছিল, কর্নার স্টোন ছিল, মূল কর্ণধার ছিল প্রথম টার্মে ক্ষমতা থাকার সময়। এখন প্রশ্ন হলো
এই যে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটার একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ ওয়াজ এইমড অ্যাট কাউন্টারিং চায়নাস গ্রোয়িং ইনফ্লুয়েন্স থ্রু অ্যালায়েন্সেস অ্যান্ড রিজিওনাল পার্টনারশিপস। হুইচ কাটছে ওয়াজ কাটছে, এইমটা এইম থাকবে কারণ প্যাসিভ, যার লক্ষ্য ছিল চায়নার যে ক্রমবর্ধমান গুরুত্ব বা ডোমিনেশন সেটা সেটাকে প্রতিরোধ করা, কিসের মাধ্যমে? জোটের মাধ্যমে, থ্রু অ্যালায়েন্সেস এবং কি আঞ্চলিক অংশীদারিত্বের মাধ্যমে, রিজিওনাল পার্টনারশিপস। তো এটা বুঝতে পারলাম কি কিসের বলছি? অ্যাডজেটিভ ক্লজ ছিল স্যার? এটা ছিল ট্রাম্পের ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির। এখন প্রশ্ন হলো এটা কেন এত দূরে এসে বসলো? কারণ হলো এইটা, যিনি রাইটার তিনি বুঝাতে চাচ্ছেন যে ভাই এইটা আসলে শুধু মডিফাই করার মতো একটা জিনিসই আছে, যে ট্রাম্পের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাই ওর অ্যাডজেক্টিভ ক্লজটা রিডাকশন করে দূরে বসাইলেও কোনো সমস্যা নাই। কি কিছু বুঝতে পারছেন কথাটা? হ্যালো, স্যার এই বিষয়টা যদি আরেকবার বলতেন, এরকম আর সমস্যা একবার করে বলি, দেয়। ওকে দাঁড়ান, আর একবার বলবো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। স্যার এরকম তো দেখি নাই। না কেন দেখবেন না, অবশ্যই দেখবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরকম আমি ও মনে দেখেন। করে লিখলাম যার অ্যাডজেক্টিভ সুমন, ক্লজ তারপরেই বসবে। এই দেখেন, হ্যাঁ এটা আমি ক্লাস অবশ্যই আলোচনা করছি, ইম্পসিবল। সুমন টিচেস ইংলিশ, আপনি আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখবেন। এখন ধরেন আপনি বললেন যে সুমন টিচেস ইংলিশ, ঠিক আছে। এখন মনে করেন বললেন সুমনের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আপনি আনবেন, ঠিক আছে। আপনি মনে করেন বললেন যে হু হু ডিজায়ার্স টু বি এ টিচার, ঠিক আছে। এখন দেখেন লজিক্যালি হু হ্যাঁ স্যার ডিজায়ার্স এটা টু তো বি এ বলছেন, হ্যাঁ স্যার মনে আসছে। হ্যাঁ, আমি না পড়ে কথা বলবো না ভাই, 14 বছর ধরে রাইটিং করে, আমি বলছেন না দাদা, পড়ে, হ্যাঁ, আমি বলছেন। না পড়ে এখনো বলবো না, ঠিক আছে। দাদা 14 বছরের এক্সপিরিয়েন্স। দাদা আগের সেন্টেন্সটাতে ওই যে প্রেজেন্টিং এর সাবজেক্ট কি দেখা হবে না ওইটার মতো একটু দেখতে হবে, দাঁড়ান দাঁড়ান, আমরা এটাতে থাকি। তো এখানে হু ডিজায়ার্স টু বি এ টিচার দেখে মনে হচ্ছে যেটা মনে হয় ইংলিশকে মডিফাই করতেছে। এখন আপনিও জানেন যে ইংলিশ তো আর কোনো মানুষ না তাকে হু দিয়ে মডিফাই করবো। হু দিয়ে মডিফাই করার মতো একটাই আছে এখানে, সুমন, আর কেউ নাই। আমি বলছিলাম যে কি বলে, যে যে কি জানি বলে, যে আপনার রুমে যদি একাই আপনি থাকেন, আপনার শার্ট প্যান্ট আপনি ছড়া ছিঁড়ে রাখলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখানে হু দিয়ে মডিফাই করার মধ্যে একটা অপশনে আছে সুমন। একইভাবে এই যে এইমড, কোন জিনিসটা এইমড, এইটাই তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এইটাই আর কিছুই না, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা পরে বসলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। কেন সমস্যা নাই? কারণ আমি কনফিউজড হচ্ছি না, কিন্তু ইট ইজ নট সাজেস্টেড, এটাকে আমরা সাজেস্টেড করি না, এটা না করাটাই বেটার, ঠিক আছে। এবার কি বলতেছে দেখেন, বাংলাদেশ, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমরা পেয়ে গেছি। এই বাক্যের সাবজেক্ট হলো বাংলাদেশ, তার ভার্বকে অলসো পার্টিসিপেটস। বাংলাদেশ পার্টিসিপেটও করে কোথায়? রিজিওনাল সিকিউরিটি ইনিশিয়েটিভস, আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগগুলোতে, পদক্ষেপগুলোতে পার্টিসিপেট করে। অ্যান্ড কি ডায়ালগস, আলোচনায় পার্টিসিপেট করে, কার লগে? ইউএস এর সাথে। এখন এই বাক্যের একটা অ্যাডভার্ব ক্লজ ছিল, হোয়াইল বাংলাদেশ মেনটেইন ক্লোজ ইকোনমিক টাইস উইথ চায়না। বলছে বাংলাদেশ যদিও চায়নার সাথে একটা ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক মেনটেন করে, তথাপি বাংলাদেশ আমেরিকার লগে আবার সিকিউরিটি ইনিশিয়েটিভস এবং ডায়লগেও কিন্তু পার্টিসিপেট করে। তো আমরা কি জানি, হোয়াইল যুক্ত অ্যাডভার্ব ক্লজটা চাইলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে। তাহলে এই যে দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, যেহেতু এর পরে গিয়ে বসছে, তাই হোয়াইলটা, হোয়াইল যুক্ত অ্যাডভার্ব ক্লজটাকে দুইটা কমা দিয়ে আলাদা করছে। হোয়াইল বাংলাদেশ মেনটেইন ক্লোজ ইকোনমিক টাইস উইথ চায়না, কমা দিয়ে আলাদা করছে না? জি দাদা। আচ্ছা, দাদা এটা কি আগে বসতে পারতো অ্যাডভার্বিয়াল বুঝতে ক্লজটা? পারতো, কোনো সমস্যা নাই। তবে ব্যাচ 9 থেকে যারা ক্লাস করছেন তাকে আমি একটু বলি, আপনাদের বলেছিলাম যে অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করা যায়, এই রিডাকশনটা এখানে করা হয়েছে, এটা আপনাদের দেখানো হয় নাই। বুঝতে পারছেন কি বলছি? ব্যাচ 9 থেকে একটু বলেন। দাদা এটা কি ওয়ার ছিল বা ওয়াচ ছিল? যেটাই ছিল ওটা আমার ইস্যু না, ওটা পরে আমরা দেখবো, ঠিক আছে। বাট এটা কি বুঝতে পারছেন যে এখানে রিডাকশন করা যায়, করার বিষয়টা আমরা বলছিলাম ক্লাসে, মনে পড়ছে? জি স্যার। তারপর আমি লিখে দেখাচ্ছি, দেখেন, এই দেখেন, হোয়াইল বাংলাদেশ মেনটেইনস
ক্লোজ ইকোনমিক টাইস উইথ চায়না, কমা দিয়ে আমি লিখলাম, মনে করেন যে বাংলাদেশ অলসো participates in regional security initiatives and dialogues with the US. এই হলো আপনার মেন বাক্যটা, দেখেন পুরো বাক্যটা। এখন আপনি ভালো করে দেখেন যে আপনার এই বাক্যে এই যে অ্যাডভার্ব ক্লজ, এই অ্যাডভার্ব ক্লজ চাইলে কি হতে পারে, মূল ক্লজের সাবজেক্টের পরে গিয়ে বসতে পারে। মূল ক্লজের সাবজেক্ট কি এখানে, বাংলাদেশ। এই যে বাংলাদেশের পরে গিয়ে বসলো, সেক্ষেত্রে কি হবে, হোয়াইলের আগে একটা কমা হবে আর এখানে চায়নার পরে একটা কমা হবে। ব্যাচ 9 থেকে বুঝতে পারছেন? দাদা এখানে একটা প্রশ্ন ছিল। দাঁড়ান, ব্যাচ 9 থেকে বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আমরা বলছিলাম কি যে অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করা যায়। তো এখানে এসে এই হোয়াইল যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করে মেইনটেনিং করা হয়েছে। এটা আপনাদেরকে দেখানো হয় না, এটা আমরা পরে আমরা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, কি যেন বলছেন, প্রশ্ন আছে, বলেন, শুনতেছি। দাদা এই যে হয়েলের যে ব্যাপারটা, এটা তো হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস নাই, তাই না? ভাই, হোয়াইল পাস্ট কন্টিনিউয়াস নেয়, এগুলো হচ্ছে আপনার কিছু স্ট্যাটিক গ্রামার, মানে বিভিন্ন প্রিলিমিনারি এক্সামে দেখবেন পড়ানো হয় এরকম, এই যে জায়গায় হোয়াইল থাকলে দাদা ওয়াইল ইফ হিসেবে ব্যবহৃত হয়েছে। না, না, এখানে কেন ইফ হিসেবে, এখানে যদিও এরকম হিসেবে অর্থ বলা হচ্ছে। যদিও বাংলাদেশ এটা করে, তথাপি বাংলাদেশ ওদের সাথে পার্টিসিপেট করে, এরকম বোঝাচ্ছে। শুনেন, একটা জিনিস বলি, এই যে আপনার শিখছেন না একটা নিয়ম, এই নিয়মগুলো ভুলে যাবেন, যে হোয়াইল থাকলে পাস্ট হতে হবে। তারপরে এই যে এবং আরেকটা নিয়ম বলি, দেখেন আপনারা কি জানেন বলেন তো, একটু বুদ্ধি করে, বিফোর থাকলে কি হয় বলেন তো? আগে বিফোরের পূর্বে মেবি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। পরে কি হয়? পরে পাস্ট আরেকটা ইন্ডিফিনিট। শিখছেন কি, দা পেশেন্ট, তাই পেশেন্ট মানে কি ঠিক হলো না ভুল বলবো, পেশেন্ট হ্যাড ডাইড বিফোর বিফোর দ্য ডক্টর কেম। এখন দেখেন, আপনি এগুলো পড়ে আসছেন, এখন একটা জিনিস দেখেন, আপনি আমার ক্লাস করার পর কি জানেন, আপনি আমার ক্লাস করার পর জানেন বিফোর দ্য ডক্টর কেমটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কি ক্লজ বলেন তো? অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমি এটাকে আগে নিয়ে গেলাম, বিফোর দ্য ডক্টর কেম কমা দিয়ে আমি যদি বলি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কোনো সমস্যা আছে বললে? নাই, কোনো সমস্যা। বাংলাদেশের কোনো বইয়ে দেখবেন খুব একটা আলোচনা করা হয় না। আপনি যদি বলেন দ্য পেশেন্ট, আমি কোনো বইয়ের দুর্নাম করতেছি না ভাই, প্রত্যেকটা বই খুবই ভালো, ঠিক আছে, বাট আমি দেখাচ্ছি কোথায় কি আমাদের আলোচনা শেষ হয়ে গেছে, এরপর আলোচনা ছিল। আমি যদি বলি দ্য পেশেন্ট কমা বিফোর দ্য ডক্টর কেম কমা দিয়ে হ্যাড ডাইড বললে কোনো সমস্যা আছে? জি না। কোনো সমস্যা নেই। মজার বিষয় কি জানেন, এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরের পাস্ট ইনডিফিনিট, আপনি চাইলে আপনার এইটার এগেনস্টেও একটা জিনিস দাঁড় করাতে পারেন। সেটা কি জানেন? আপনি এই বাক্যটা এইভাবে লিখতে পারেন, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাজ কাম। বিফোরের আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। এবার বুকে হাত দিয়ে বলেন, মাথায় হাত দিয়ে বলেন, এই নিয়ম বিফোর থাকলে আগে পাস্ট ইনডিফিনিট পরের প্রেজেন্ট পারফেক্ট কোনো বই পাইছেন আজ পর্যন্ত? পান নাই। না দাদা। না দাদা। আমি আমার রিটেন বইটা আলোচনা করছি, তারপরে তো বই কিনতে হবে না, আমি ক্লাসেই বুঝাই দেব। ব্যাপারটা হচ্ছে যে কোথায় আমি বলি, ব্যাপারটা হচ্ছে এটাও রাইট, কোনো ভুল নাই। তো এটা যখন আপনাকে আমি সিকোয়েন্স অফ পাস্ট টেন্স বুঝাবো, তখন আপনি দেখবেন। দেখেন, আপনাদের কোর্স প্ল্যানে বলা ছিল পিপি, পিআই, পিপিসি, পিসি, কিছু কোডেড ল্যাঙ্গুয়েজ ছিল। এই সিকোয়েন্স অফ পাস্ট টেন্স যখন পড়াবো, তখন আপনি দেখবেন যে হাউ বিউটিফুলি ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো এই যে হোয়াইল থাকলে ওয়্যার হবে, বিফোর থাকলে আগে পাস্ট হবে, এটা থাকলে ওইটা হবে, ওটা থাকলে এটা হবে, এই জিনিসগুলা থেকে, আই মিন দিস টাইপস অফ ট্রেডিশনাল ভিউ পয়েন্ট থেকে, ইউ হ্যাভ টু এনি হাউ এবং অ্যাট ওয়ান্স ইউ হ্যাভ টু লিভ দিস টাইপস অফ আইডিয়া। ভুলে যান, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই। আমার ইংলিশ আমি লিখবো, আমার যেমনি মন চাই এমনি লিখবো, আপনি কে আমার না করার? ওকে, তারপর কি বলতেছে, বাংলাদেশ আসলে জিওগ্রাফিক্যালি এমন এক জায়গায় লোকেটেড, বুঝতে পারছেন? মানে না, এটা এগুলো বলা ঠিক হবে না, বাদ দিয়ে এলে আলোচনা না যাই আমরা, ঠিক আছে? দাদা বলেন।
না এগুলো জীবন নিয়ে গ্যামজাম লাগি থাকবে। না এগুলো নিয়ে কোনো কমেন্ট করা ঠিক হবে না ভাই, দরকার নাই। কারণ আমরা আসলে কি বলে মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনার এই যে কি জানি বলে কি একটা একটা আছে যে আপনার একটা ওই যে বাবুরাম সাপুর একটা কবিতা আছে না, কাজী নজরুল না কার জানি, হম কবিতা শুনছি, আছে তো নাকি? কবি জানি না, কবি না। বাবুরাম সাপুর মিলার একটা গান আছে, এটা জানেন? জি দাদা, এটা যে হ্যাঁ, আকাইম্মা জিনিসটা কিন্তু ঠিকই জানেন, দেখছেন কামের কাম জানি না, দেখছেন। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড মি। আপনি বাবুরাম সাপুরে মিলার গানা সেটা জানেন, আর আমি বাবুরাম সাপুরের মিলার গানা সেটা জানি, আবার একটা কবিতাও আছে এটা আমি জানি, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে বেশি পড়ুয়া, ওরা জানবে কি বাবুরাম সাপুরে শুধু কবিতাই আছে। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, দাদা চেতক কি কার্টুন দেখে না? সে তো এখন সে সে তো মুতু খেয়ে আপনার ঘুমায় পড়ছে, ঠিক আছে? না, কারণ বাবুরাম সাপুরে কার্টুনও কিন্তু আছে। আর নামই কার্টুন, ও দেখে হলো তাই 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 মহাবারী যাই দেখে। তো ওটা মনে হয় যাই হোক কাজী নজরুল ইসলাম কিংবা সুকুমার রায় কেউ মনে হয় লিখছিল, ঠিক আছে? তো ওই কবিতাটা হচ্ছে এরকম, সুকুমার মানে রায়। হতে পারে, হ্যাঁ, থ্যাংক ইউ। যে বাবুরাম সাপুরে কোথাও যাস বাপুরে, ঠিক আছে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। হ্যাঁ, তারপর লাইনটা কিরকম জানেন? তারপর লাইনটা খুব মজার একটা লাইন আছে, লাইনটা হচ্ছে এরকম, এই দুটো সাপ যে রেখে যা বলতেছে, এই দুটো সাপ কিরকম হতে হবে? যেই সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, মানে হ্যাঁ চোখ নাই, নখ নাই, শিং নাই, হে ছোটেও না, হে হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, মানে একদম নির্জীব একটা সাপ দিয়ে যায়, ঠিক আছে? করে নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, ঠিক আছে? তো বলছে, এরকম একটা সাপ আমার তুই দিয়ে যা। তাহলে তাহলে কি হবো, এই সাপ দিয়ে কি করব, যে সেই সাপ জ্যান্ত গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা, ঠিক আছে? তো এই বাংলাদেশটা হয়ে গেছে হলো এইরকম, ঠিক আছে? এখানে আপনার ফুসফাস করা যাবে না, ঠিক আছে, উৎপাত করা যাবে না, হ্যাঁ, তারপরে হচ্ছে ঢুস ঢাস দেওয়া যাবে না। এ, আমাকে দুধ ভাত দিবেন, আমি একটু খামু, তারপর আপনি মানে কি করবেন, ডান্ডা দিয়ে পিঠে মেরে ফেলবেন, মানে অনেকে তো মারাত্মক উৎপাতও করে আবার, হ্যাঁ কি, এইসব থাকা সত্ত্বেও তো অনেকে আবার মারাত্মক উৎপাতও করে। এই আমি জানি না ভাই, আমি সহজ সরল মানুষ, ঠিক আছে? তো সাদাবাজি, টেন্ডারবাজি, এইবাজি বলছে সেইবাজি এদের ভয় নাই। এ, যাই হোক ও দেখে লাভ নেই আমাদের, বলছে এ মোর, কি বলতেছে যে, বলতেছে যে এ মোর অ্যাজার্টিভ ট্রাম্প প্রেসিডেন্সি, যে আরো বেশি জোরালো ট্রাম্প প্রেসিডেন্সি কি হতে পারে, কুড এসকেলেট, বাড়াই যেতে পারে, কি বাড়াইতে পারে, দ্য মিলিটারাইজেশন অফ দ্য ইন্দো প্যাসিফিক, অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিলিটারাইজেশন, সামরিকরণটাকে বাড়াইতে পারে। এই যে মিলিটারাইজেশন অফ ইন্দো প্যাসিফিক, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি, হুইচ কম্পেল বাংলাদেশ টু মেক ডিফিকাল্ট চয়েসেস, হুইচ কাটছে কম্পেলটা কম্পেলিং করে দিয়েছে, যা বাংলাদেশে কি করবে, আরো বেশি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। এরপরে অ্যাডভার্ব ক্লজ দিয়ে শুরু করছে বাক্যটা, দেখেন এই অ্যাডভার্ব ক্লজ শেষ হয়েছে কোথায় গিয়ে, এই ইনফ্লুয়েন্সের পরে, এরপরে গিয়ে আপনার মেইন ক্লজ শুরু হয়েছে এই টেকনোলজি দিয়ে গিয়ে শেষ। তার মানে পুরোটাই একটা সেন্টেন্স, খেয়াল করে দেখেন। বলছে হোয়াইল, যদিও, দ্য ইউএস উড লাইকলি পুশ দ্য ক্লোজার ডিফেন্স কোঅপারেশন আন্ডার দ্য গাইস অফ কাউন্টারিং চাইনিজ ইনফ্লুয়েন্স, মানে কি, যদিও আমেরিকা পুশ করবে ডিফেন্স কোঅপারেশনকে, কিসের ছদ্মবেশে বা কিসের আড়ালে, চাইনিজ আধিপত্যকে মোকাবিলা করার আড়ালে, সে তার ডিফেন্স কোঅপারেশনকে আরো বেশি পুশ করবে, যদি এটা করবে বা যেহেতু এটা করবে, তাই বাংলাদেশে কি করতে হবে, বাংলাদেশকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, তাল বজায় রাখতে হবে, দিস উইথ ইটস ডিপেন্ডেন্সি অন চাইনিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি। তাহলে বাংলাদেশে কি করতে হবে, তাই ব্যালেন্স করতে হবে তার যে নির্ভরশীলতা আছে চীনের বিনিয়োগ কোথায় কোথায়, আমাদের অবকাঠামোতে এবং টেকনোলজিতে, ঠিক আছে? এই পুরো বিষয়টা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলটা আসলে কি, হ্যাঁ, বা এটাকে মিলিটারাইজেশন কেন করতে হয়, মানচিত্র বের করে ইন্দো প্যাসিফিক অঞ্চল সম্পর্কে আইডিয়া নেবেন, তখন বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে কি বুঝাইছে, নয়তো আপনি এটা বুঝবেন না, ঠিক আছে? এবার কি বলছে, দ্য কান্ট্রিজ ইনভলভমেন্ট ইন চায়নাস বেল্ট অ্যান্ড বিআরআই
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হ্যাজ অলরেডি ডাউন স্ক্রুটিনি ফ্রম ওয়াশিংটন। মানে কি? মানে হলো এই যে আমাদের দেশ অলরেডি চীনের BRI যে মানে বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ এটার লগে জড়িত হয়ে গেছে গা। এটা কি করছে? অলরেডি ওয়াশিংটনের আপনার মানে তাদের বিচার বিশ্লেষণের মধ্যে ফেলাই দিছে। মানে তারা ভাবতেছে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রে কি হইতে পারে। এই পুরা ব্যাপারটাই নাউন ক্লজ পড়লে বুঝবেন যে কিভাবে এই মেকিংটা আসছে। ওই যে আজকে একটা বলছিলাম না যে নাউন ক্লজ পড়ানোর সময় দেখাবো বলছিলাম, জি দাদা, এর এখানে আগে জি স্যার। এখানে এসে আপনারা দেখবেন এটা আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা গেল। সো দেখেন আসলে এই এই আপনারা এগুলো পড়বেন, ঠিক আছে? পড়লেই দেখবেন যে জিনিসগুলো আপনার মানে, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার এই ওয়ার্ডগুলোর সাথে আপনার ফ্রিকোয়েন্টলি মিট আপ হবে, এবং তত বেশি আপনি আপনার স্পিকিং এ এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। আর যে ওয়ার্ডটি কি, জোরে বলেন, বুঝি নাই। আচ্ছা, আর যেই ওয়ার্ড মনে রাখবেন আপনার মুখে আসে না, সেই ওয়ার্ড আপনি কোনোদিন খাতায় লিখতে পারবেন না। আপনি যদি কখনো খাতায় লিখার খেলাতে দেখেন, নর্মালি লিখতে গেলে সেই ওয়ার্ডটাই আছে যেই ওয়ার্ডটা আপনি মুখে বলেন। কি বলতে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এই তো হলো কথা, কি আর কমু, ঠিক আছে? করার মতো কিছু নাই। তারপর তো রোহিঙ্গা ক্রাইসিস আছেই, এই আর কোনো সমাধান আসলে মনে হয় না এই জীবনে আর হইব, ঠিক আছে? তবে আন্ডার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, ইউ উইল সি সাম র্যাডিক্যাল ডিসিশন। কারণ আপনারা যারা এখন ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন দেখতেছেন, মানে যারা এই কি বলে ফর দ্য ফার্স্ট টাইম মনে করেন যে দেখতেছেন, হ্যাঁ, হয়তো ভার্সিটি থেকে মাত্র বের হয়েছেন, পড়াশোনা করতেছেন, আমরা কিন্তু ট্রাম্পের আরো একটা অ্যাডমিনিস্ট্রেশন দেখেছি বা প্রেসিডেন্সি দেখেছি, ঠিক আছে? 17 থেকে আপনার 21-এর যে প্রেসিডেন্সিটা ওটা কিন্তু আমরা দেখেছি। দাদা ওই সময় তো বাংলাদেশের অর্থনীতি অনেক ভালোই ছিল। বাংলাদেশের অর্থনীতি আসলে কখনো কি ভালো ছিল? মানে আমাদের দাদা জিডিপি সত্যি বলতে প্লাস ট্রাম্প কি হচ্ছে আসলে তৃতীয় বিশ্বের দেশের জন্য ভালো নাকি খারাপ? শোনেন, পৃথিবীতে একটা জিনিস আপনাকে বলি, হ্যাঁ, মানে আমাদের জি দেশের মানুষ যে হলো, এটা বহু আগে একজন ব্যক্তি বলছিলেন যে এই অঞ্চলের মানুষ অনেক ম্যারিটোরিয়াস, অনেক হসপিটেবল, এভরিথিং ইজ ফাইন হিয়ার, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য পিপল অফ দিস টেরিটরি অর অফ দিস রিজিয়ন ইজ হাইলি ইমোশনাল। আমি, আপনি, আমরা খুব হাইলি ইমোশনাল। এই যেটা প্রশ্ন করলেন না, ট্রাম্প আমাদের জন্য ভালো কিনা, এই প্রশ্নের ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু অফার এনি কনক্রিট ডিসিশন। কি বললাম বুঝতে পারছেন? খুবই ডিফিকাল্ট এটা আমার জন্য। কেন ডিফিকাল্ট আপনাকে আমি বলি। দেখেন, আপনি আপনি দেখেন, এই যে বিখ্যাত একজন জার্নালিস্ট আছে, আল জাজিরায় বসে দেখবেন, এই যে তার নাম হলো মেহেদী হাসান। ওনার সাথে আমেরিকার বলতেছি আর কি বলে গহর রিজভির, আওয়ামী লীগের গহর রিজভির একটা আলোচনা হয়েছিল, হেড টু হেড কমিউনিকেশন, ওইটা দেখেন। তারপরে চায়নার ভিক্টর হুগো, দেখছি দাদা। হ্যাঁ, ভিক্টর হুগোর একটা কমিউনিকেশন আছে, দেখেন, আপনি জানতে পারবেন যে চায়নার কার্যক্রম সম্পর্কে, ঠিক আছে? নাও দ্য কোশ্চেন, দেখেন চায়না আপনার সৌদি আরবের সাথে সুসম্পর্ক মেনটেন করতেছে, গিভেন দ্যাট চায়না ইজ টর্চারিং দ্য উইগুর মুসলিম পিপল। এখন প্রশ্ন হলো, তাহলে সৌদি আরব কেন ওর সাথে সম্পর্ক রাখতেছে? আমি এখানে কাউকে উস্কে দিচ্ছি না, কারো বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি না। চায়না ভাবতেছে যে এই জিনিসটা আমার জন্য ডিট্রিমেন্টাল, আমি তাকে যেভাবেই হোক করব, ক্ষতি করার চেষ্টা করব। এই জিনিসটা আমার জন্য ভালো, তাই আমি এটার সাথে রিলেশন বিল্ড আপ করবো। সৌদি আরব ইজ ডুইং দ্য সেম থিং। প্রত্যেকটা কান্ট্রি এটা ধরতেছে। এখন চায়না আমার জন্য ভালো না মন্দ, ইন্ডিয়ান ন্যাশনাল পলিটিক্স আসলে আপনার বউ জামাইয়ের সম্পর্ক না। হয়তো বাংলাদেশে কেউ কেউ বলে যে ওদের সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের, প্রতিবেশীর, স্বামী স্ত্রী, এগুলো ভুজুং বাজুং কথা। বা ইন্টারন্যাশনাল পলিটিক্সটা কিরকম, খুবই কনক্রিট ওয়েতে চলে। কিরকম, যে ভাই তোমার সাথে আমার 5টা ইস্যু আছে, এই 5টা ইস্যুর মধ্যে এই 2টা বিষয় আমরা দেখতে পারতেছি, যদি হয়
আমরা এই দুইটা ইস্যু যদি আমরা নিয়ে কাজ করি, আমাদের দুই পক্ষের উন্নয়ন, এই দুইটা ইস্যুতে দুই পক্ষ মানে আর মানে কোনো রকম কোনো ডিবেট ছাড়া দেখবেন সাইন করবে। বাকি তিনটা ইস্যুর মধ্যে আমরা দেখতে পারতেছি যে দুইটা ইস্যু আমার পক্ষের আর একটা ইস্যু তোমার পক্ষের। তাহলে তোমার পক্ষের ইস্যুটাকে আমি মানলাম, তাহলে বিনিময়ে তুমি আমার একটা পক্ষের ইস্যু মেনে নিবা। এই হলো 4টা ইস্যু সলভ হইলো। তো দুইটা হইলো দুই পক্ষের লাভ, আর বাকি দুইটা হইলো একটা এক পক্ষের লাভ আর একটা এক পক্ষের লাভ। কিন্তু একটা ইস্যুর কোনো সমাধান পাবেন না। কেন পাবেন না? বিকজ এই ইস্যুটা একপাক্ষিক। এই ইস্যুটা কাউন্টার পার্টের জন্য কোনো বেনিফিট আনতে পারেন না। কি কইছি বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা কি? ঠিক আছে। জিরো সাম তো গেমের মতো। এখন আপনাকে দেখতে হবে বেশি নেবে। যে যে আমাদের ইস্যুস গুলা ওই ট্রাম্পের সাথে কতটা কানেক্টেড। যদি কানেক্টেড হয় তাহলে আমরা অফার করতে পারবো, আমাদের বার্গেন করার ওয়ে থাকবে। কানেক্টেড না, কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? ইন্টারিম গভর্নমেন্ট তো দাদা ট্রাম্পের বিপরীতেই বলা যায়। ভাই, ইন্টারিম গভর্নমেন্ট ট্রাম্পের বিপরীতে এটা কোনোদিনই সত্য কথা না। ওই ট্রাম্প এই ডক্টর ইউনূস আপনার করছে কি বলে, এই যে হিলারির ইয়েতে টাকা দিছে, ঠিক আছে, এই জন্য ট্রাম্প গোস্বা হয়ে বসে রয়েছে। এগুলো হলো আমগো দেশের বানানো কিছু ন্যারেটিভস। ট্রাম্পের খেয়ালে কাজ কাম নাই, ঠিক আছে, যে ইউনূস সাহেবকে লিগে আপনার হিলারিতে টাকা দিছে তাই ট্রাম্পের মেরে ফেলাইবো। ভাই এমন যদি হইতো তাহলে আপনার ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে তো 24 ঘন্টার মধ্যে আপনার হইলো এই আজকে জো বাইডেনটা বাইডেন আপনার জেলে থাকলো মানুষজন জামা প্যান্ট খুলে পিটাইতো। এরকম কিছু ঘটে দেখছেন কোনদিন এখানে? আজকে জো বাইডেন জেলে থাকলো না। হ্যাঁ, জোরে জোরে থাকতো। হ্যাঁ, সিম্পল হিসাব ম্যান। এই ধরনের পলিটিক্স আপনি দেখবেন আমাকে এই যে সাবকন্টিনেন্টের এই জায়গাগুলোতে, কোন কোন জায়গাগুলোতে নাম মেনশন না করি, আই নো ইউ নো হোয়াট আই মিন, ঠিক আছে? এখন ওদের ওদের পলিটিক্স বোঝানো পলিটিক্স, ওই যে বললাম যে ভাই তুমি 4 বছর দেশ চালায় গেছো তোমার মতো করে, আমি এখন 4 বছর আমার মতো করে চালামো, ঠিক আছে? যে ট্রাম্প কি করছে, ট্রাম্প আপনার এই যে সাইন করেই প্রথমে হলো আপনার ওটা দেখাইছে, ওই কালো ফাইলটা ওপেন করে দেখাইছে, দিস ইজ হোয়াট ট্রাম্প ডিড, আই ডোন্ট থিঙ্ক দ্যাট জো বাইডেন উড ডু দিস, সরাসরি বলছে। And এর মানে এই না যে জো বাইডেন মারামারি করতে যাইবো, ওইখানে গণতন্ত্র সিস্টেমেটিক ওয়েতে চলে, ঠিক আছে? এন্ড এটা করলে পাবলিক মানতে চায় না। পাবলিক খুব ইমোশনাল, ঠিক আছে? পাবলিকের এই ইমোশন ডিল করার মতো ক্ষমতা তো আমাদের কাছে আসলে নাই, ঠিক আছে? ইভেন আমি